প্রাসের গতি বা প্রজেক্টাইল। এর আগের দিন আমরা দেখেছি কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে সেটি উল্লম্ব রেখা বরাবরই পৃথিবীতে ফিরে আসে। আজকে আমরা দেখব কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে না ছুঁড়ে যদি কিছুটা বাঁকাভাবে আমরা উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে কি ঘটবে। কোনো বস্তুকে যদি বাঁকাভাবে আমরা উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে বস্তুটি উল্লম্বভাবে পৃথিবীতে ফিরে না এসে চিত্রে যেমন দেখানো রয়েছে 60 নম্বর চিত্রে এইরূপ একটি অধিবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসে। OAB এইরূপ অধিবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসে। এই ধরনের গতিকেই আমরা বলি প্রাসের গতি। যে বস্তুটিকে আমরা ছুঁড়ে দিই তাকে বলা হয় প্রাস বা প্রজেক্টাইল। এই ধরনের গতি আমরা কোন কোন ক্ষেত্রে দেখে থাকি? আমরা একটি ক্রিকেট বল ছুঁড়ে দিলাম তাহলে আমরা এই ধরনের গতি পাই। একটি ঢিলকে উপরের দিকে ছুঁড়ে দিলাম বাঁকাভাবে তাহলে এই ধরনের গতি পাই। একটি বর্ষা, একটি ডিসকাস, একটি ফুটবলে কিক করা এই ধরনের গতির উদাহরণ। আরেকটি ভালো উদাহরণ হতে পারে কোনো কামান থেকে ছোঁড়া গোলার গতি। কামান থেকে একটি গোলাকে যদি নিক্ষেপ করা হয় তাহলে সেটি এই ধরনের একটি অধিবৃত্তাকার বা প্যারাবোলিক পথে পৃথিবীতে এসে পড়ে। তাহলে কোনো বস্তুকে যদি বক্রভাবে আমরা ছুঁড়ে দিই এবং তা অধিবৃত্তাকার পথ করে পৃথিবীতে এসে পড়ে তাহলে সেই বস্তুকে বলা হয় প্রাস এবং তার গতিকে বলা হয় প্রাসের গতি বা মোশন অফ প্রজেক্টাইল। এরপর আমরা এখানে প্রাসের সংজ্ঞা রয়েছে। প্রাসের গতিপথকে বলা হয় ট্রাজেক্টরি। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এর আগে আমরা দেখেছি উল্লম্ব গতি হলো একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল, কারণ যে পথে আমরা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিই সেই একই সরলরেখা বরাবর বস্তুটি উপরের দিক থেকে নিচে নেমে আসে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রাসের গতিপথটি দেখলাম। এখানে বস্তুটিকে এরকম ইউ বেগে ছুঁড়ে দেওয়া হয়েছে কিন্তু বস্তুটি এরকম অধিবৃত্তাকার বা প্যারাবোলিক পথে এসে পৃথিবীতে পড়েছে। তাহলে এই বস্তুটির গতি একটি দ্বিমাত্রিক গতি হবে। এর গতির সমতলটি ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে অবস্থিত, অর্থাৎ OAB এই সমতলটি ভূপৃষ্ঠ OBর সঙ্গে লম্বভাবে অবস্থিত। তাহলে প্রাসের গতি হলো এক ধরনের 2 ডাইমেনশনাল মোশন। এরপর আমরা প্রাসের গতি অ্যানালিসিস করব। তার জন্য আমরা এই চিত্রটা দেখলাম। এখানে O বিন্দু থেকে বস্তুটিকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ কোণটি এক্ষেত্রে হলো আলফা। এখানে O বিন্দুকে বলা হবে প্রক্ষেপ বিন্দু বা পয়েন্ট অফ প্রজেকশান। যে ইউ প্রাথমিক বেগে বস্তুটিকে ছোঁড়া হলো তাকে বলা হবে প্রক্ষেপ বেগ বা ভেলোসিটি অফ প্রজেকশান। ইউ অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে আলফা, সেই কোণটিকে বলা হবে প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশান। এই কোণটি এখানে চিত্রে। একটি প্রজেক্টাইল যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই OAB এই প্যারাবোলিক পথে এসে যে দূরত্ব অতিক্রম করলো OB, তাকে বলা হবে প্রক্ষেপ সীমা। বস্তুটি যে সময় ধরে চলেছে, অর্থাৎ OAB পথ অতিক্রম করতে বস্তুটি যে সময় নিয়েছে বা যে সময় ধরে সেটি বায়ুতে ছিল তাকে বলা হবে উত্থিতকাল বা চলনকাল। এই সংজ্ঞাগুলি এখানে রয়েছে। প্রক্ষেপ বিন্দু কাকে বলে, প্রক্ষেপ বেগ, প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ সীমা এবং উত্থিতকাল, এই সংজ্ঞাগুলি আমাদের একটু দেখে নিতে হবে এখান থেকে। এরপর আমরা প্রজেক্টাইল মোশনের কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে প্রথম 1 নম্বর পয়েন্ট যে বৈশিষ্ট্যটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো যে কোনো প্রাসের উপর শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষ বল ক্রিয়া করে, এছাড়া অন্য কোনো বল ক্রিয়া করে না। অর্থাৎ ইউ বেগে বস্তুটিকে ছোঁড়া হলো, বস্তুটি এরকম প্যারাবোলিক পথে যখন চলবে তার উপর শুধুমাত্র নিচের দিকে অভিকর্ষ বল ক্রিয়া করবে। সেজন্য বস্তুটির ত্বরণ সবসময় হবে নিচের দিকে অভিকর্ষ ত্বরণের সমান, অর্থাৎ বস্তুটির নিম্নমুখী ত্বরণ হবে G। অর্থাৎ যদি আমি একটি উদাহরণ দিই যে কামান থেকে ছোঁড়া গোলার গতি একটি প্রজেক্টাইল মোশন এবং কামানের গোলাটি একটি প্রজেক্টাইল, তার কারণ কামানের গোলাটি ছুঁড়ে দেওয়ার পর তার ওপর শুধুমাত্র পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করছে। কিন্তু একটি বিমানের গতি সেটি কিন্তু প্রজেক্টাইল নয়, তার কারণ বিমানের মধ্যে জ্বালানি রয়েছে, ফলে জ্বালানি পুড়িয়ে আমরা কিছু বল তৈরি করি বা কিছু ফোর্স আমরা সেখানে তৈরি করি।
ফলে মাধ্যাকর্ষণ বল ছাড়াও একটি বাড়তি ফোর্স সেখানে কাজ করে। তাই একটি প্লেনের গতি, একটি হেলিকপ্টারের গতি, সেগুলি কিন্তু প্রজেক্টাইল মোশন নয়। কিন্তু একটি ছুঁড়ে দেওয়া বর্ষা, একটি বন্দুকের গুলি অথবা একটি কামানের গোলা, যেগুলির ওপর শুধুমাত্র মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করছে বস্তুটিকে ছুঁড়ে দেওয়ার পর, সেগুলি হলো প্রাসের গতি। অর্থাৎ প্রাসের প্রথম বৈশিষ্ট্যটি হলো একটি প্রাসের ওপর শুধুমাত্র মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে এবং সেই বলটি নিচের দিকে ক্রিয়া করে। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা বস্তুটির এই প্রক্ষেপ বেগ ইউকে যদি আমি দুটি অনুভূমিক উপাংশে আমরা ভেঙে নিই ভেক্টরের নিয়মে, তাহলে দুটি উল্লম্ব উপাংশে আমরা ভেঙে নিই, তাহলে অনুভূমিক উপাংশটি আমরা পাবো ইউ কস আলফা এবং উল্লম্ব উপাংশটি হবে ইউ সাইন আলফা। অর্থাৎ 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে একটি প্লাস বা প্রজেক্টাইলের অনুভূমিক বেগ হয় ইউ কস আলফা এবং উল্লম্ব দিকে প্রাথমিক বেগ হয় ইউ সাইন আলফা, যেখানে আলফা হলো প্রক্ষেপ কোণ। 3 নম্বর পয়েন্ট, উল্লম্ব দিকে বস্তুটির প্রাথমিক বেগ ইউ সাইন আলফা, কিন্তু ত্বরণ জি নিম্নমুখে ক্রিয়াশীল। অর্থাৎ উল্লম্ব দিক বরাবর বস্তুটি সমবেগে চলছে না, উল্লম্ব দিক বরাবর বস্তুটির ত্বরণ রয়েছে এবং সেই ত্বরণ হলো নিম্নাভিমুখী এবং ত্বরণের মান হলো অভিকর্ষজ ত্বরণের সমান। যেহেতু ত্বরণ নিম্নমুখে ক্রিয়া করছে, তাই বস্তুটি যত উপরের দিকে উঠবে তার বেগ ক্রমশ কিন্তু ইউ সাইন আলফার অপেক্ষা কমতে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য, পাশাপাশি দিকে বস্তুটির প্রাথমিক বেগ হলো ইউ কস আলফা। এখন যেহেতু পাশাপাশি দিকে প্রজেক্টাইলটির উপর কোনো বল ক্রিয়া করছে না, তাই পাশাপাশি দিকে বস্তুটির কোনো ত্বরণ থাকবে না। অর্থাৎ অনুভূমিক দিক বরাবর বস্তুটি সমবেগে চলবে। সমবেগের মান কত হবে? সমবেগের মান হবে ইউ কস আলফা। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা কি পেলাম আরেকবার যদি আমরা দেখে নিই, তাহলে একটি প্রজেক্টাইল মোশনকে যে বেগে ছোঁড়া হয়েছে অর্থাৎ ইউ, তাকে আমরা বলি প্রক্ষেপ বেগ। যে কোণ করে ছোঁড়া হয়েছে আলফা, তাকে আমরা বলি প্রক্ষেপ কোণ। অনুভূমিক দিকে প্রজেক্টাইলের প্রাথমিক বেগ ইউ কস আলফা এবং অনুভূমিক দিকে বস্তুটি সমবেগে চলে। উল্লম্ব দিকে বস্তুটির প্রাথমিক বেগ ইউ সাইন আলফা এবং উল্লম্ব দিক বরাবর বস্তুটি জি ত্বরণ নিয়ে চলে এবং ত্বরণের দিক হয় নিম্নাভিমুখী। এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা বস্তুটির দ্বারা অতিক্রান্ত সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট আমরা নির্ণয় করব। অর্থাৎ এখানে চিত্রে এসি হলো সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, একে ক্যাপিটাল এইচ অক্ষর দ্বারা চিহ্নিত করা হলো। উল্লম্ব দিক বরাবর বস্তুর সর্বাধিক উচ্চতা যখন আমরা নির্ণয় করব, তখন শুধুমাত্র আমরা বস্তুটির উল্লম্ব গতিকে বিবেচনা করব, তার অনুভূমিক গতিকে আমাদের বিবেচনার মধ্যে আনার দরকার নেই। এখন উল্লম্ব দিকে গতি যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা আগেই বৈশিষ্ট্যে দেখলাম যে উল্লম্ব দিক বরাবর বস্তুটির প্রাথমিক বেগ, প্রজেক্টাইলটির প্রাথমিক বেগ ইউ সাইন আলফা এবং উল্লম্ব দিক বরাবর বস্তুটি ত্বরণ নিয়ে চলেছে, কিন্তু ত্বরণটি নিম্ন দিকে ক্রিয়া করছে, তার মান হলো জি। অর্থাৎ যত উপরের দিকে বস্তুটি উঠবে সেটি মন্দন নিয়ে উঠবে এবং তার বেগ ক্রমশ কমতে থাকবে। সর্বোচ্চ বিন্দুতে পৌঁছলে বস্তুটির একটি বৈশিষ্ট্য আমরা উল্লম্ব গতির ক্ষেত্রে দেখেছি যে সর্বোচ্চ বিন্দুতে অন্তিম বেগ হয় 0। অর্থাৎ যদি আমরা সর্বাধিক উচ্চতা হিসাব করি, তাহলে সর্বাধিক উচ্চতাতে অন্তিম বেগ ভি হয় 0। উল্লম্ব গতির ক্ষেত্রে প্রাথমিক বেগ আমরা আগেই দেখেছি ইউ সাইন আলফা, ত্বরণ এক্ষেত্রে মাইনাস জি, যেহেতু বস্তুটি উপরের দিকে উঠলে তার বেগ ক্রমশ কমছে, এবং সর্বাধিক উচ্চতাকে আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে এই মানগুলিকে আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2as এই সূত্রে আমরা বসাই, তাহলে ভি এর স্থানে এখানে হবে 0 স্কোয়ার, প্রাথমিক বেগের স্থানে হবে ইউ সাইন আলফা অর্থাৎ ইউ সাইন আলফা স্কোয়ার মাইনাস 2g হবে ত্বরণ এ স্থানে এবং অতিক্রান্ত দূরত্বের স্থানে হবে এইচ। তাহলে এই সর্বাধিক উচ্চতা এইচ এখান থেকে হিসাব করে আমরা পাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই ফর্মুলাটি আমাদের মনে রাখতে হবে। এটি হলো একটি প্রজেক্টাইল দ্বারা অতিক্রান্ত সর্বাধিক উচ্চতা, অর্থাৎ চিত্রে চিত্রে এসি দৈর্ঘ্যটি এটির দ্বারা নির্ণয় করা যায়।
এরপর আমরা উত্থিতকাল বা চলনকাল নির্ণয় করব, অর্থাৎ টাইম অফ ফ্লাইট। অর্থাৎ একটি প্রজেক্টাইলের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে কত সময় লাগে। আমরা আগেই দেখেছি সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির উল্লম্ব বেগ হয় 0, পাশাপাশি দিকে বস্তুটির বেগ থাকে, কিন্তু আমরা সেগুলি বিবেচনায় আনব না। উত্থিতকাল বা চলনকাল নির্ণয়ের সময় আমরা কেবলমাত্র উল্লম্ব দিকে গতি বিবেচনা করব। আমরা দেখেছি উল্লম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সাইন আলফা এবং নিম্নমুখী ত্বরণ জি। সর্বোচ্চ বিন্দুতে প্রজেক্টাইলটি পৌঁছলে তার অন্তিম বেগ হবে 0, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে ভি এর স্থানে আমরা পাবো 0 ইকুয়ালস টু ইউ, ইউ এর স্থানে পাবো এখানে ইউ সাইন আলফা প্লাস এটি, এ এর স্থানে বসবে মাইনাস জি, এবং উত্থিতকাল যদি T1 ধরে নিই, ক্যাপিটাল T1, তাহলে সময়ের স্থানে বসবে ক্যাপিটাল T1। অর্থাৎ এই ইকুয়েশনটিকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাবো ক্যাপিটাল T1 ইকুয়ালস টু ইউ সাইন আলফা বাই জি। এটিও আমাদের মুখস্থ রাখতে হবে। উল্লম্ব গতির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ইউ বাই জি, কিন্তু প্রজেক্টাইলের ক্ষেত্রে উত্থিতকাল আমরা পাবো T1 ইকুয়ালস টু ইউ সাইন আলফা বাই জি। এরপর আমরা দেখব বস্তুটির মোট উড্ডয়নকাল কত, অর্থাৎ বস্তুটি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে পৌঁছে আবার বি বিন্দুতে যদি ফিরে আসে তার মোট কত সময় লাগবে। এই মোট সময়কে আমরা যদি ক্যাপিটাল টি অক্ষর দ্বারা চিহ্নিত করি তাহলে যদি ও বিন্দু থেকে বস্তুটি যাত্রা শুরু করে আবার বি বিন্দুতে ফিরে আসে তাহলে উল্লম্ব দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে। উল্লম্ব দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে 0, যেহেতু ও বিন্দু এবং বি বিন্দুর উল্লম্ব দিক বরাবর উচ্চতা একই, তাই এটি ঘটবে। অর্থাৎ সেক্ষেত্রে সূত্রটি আমাদের হবে উল্লম্ব গতির অনুরূপ। অর্থাৎ মোট এক্ষেত্রে আমরা সূত্রটি ব্যবহার করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব উল্লম্ব দিকে 0, তাই এখানে আমরা 0 বসিয়েছি, ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ইউটি, ইউ এর স্থানে আমরা বসাবো প্রাথমিক বেগ ইউ সাইন আলফা, মোট সময়টি টি ক্যাপিটাল টি সেটি বসিয়ে দিয়েছি আমরা এখানে। যেহেতু এখানে বস্তুটি উপরে উঠে আবার নিচে নেমে এসেছে তাই সেটি মন্দন নিয়ে চলেছে বলে আমরা ধরে নেব, তাই ত্বরণের স্থানে আমরা বসিয়েছি মাইনাস জি এবং মোট সময় ক্যাপিটাল টি এখানে বসিয়েছি। এই ইকুয়েশনটিকে যদি আমরা সলভ করি তাহলে এই মাইনাস হাফ জিটি স্কোয়ার এই টার্মটিকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, দুদিকে একটি করে টি কেটে যাবে, পড়ে থাকবে হাফ জিটি ইকুয়ালস টু ইউ সাইন আলফা, অর্থাৎ টি ইকুয়ালস টু 2u সাইন আলফা বাই জি। অর্থাৎ বস্তুটি সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে বস্তুটির ইউ সাইন আলফা বাই জি, এবং সর্বাধিক উচ্চতায় উঠে নেমে আসতে সময় লাগে 2u সাইন আলফা বাই জি। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে যা সময় লাগে মোট উড্ডয়নকাল তার দ্বিগুণ। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা আলোচনা করব প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ নিয়ে। অর্থাৎ যদি আমরা একটি প্রজেক্টাইলকে ইউ প্রক্ষেপ বেগে আলফা কোণে নিক্ষেপ করি তবে সেটি যে দূরত্ব অতিক্রম করবে তাকেই বলা হবে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। এখানে ছবিতে প্রজেক্টাইলটিকে ইউ বেগে আলফা কোণে ছোঁড়া হয়েছে, ফলে প্রজেক্টাইলটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওবি। এখানে ওবি হবে প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, একে ক্যাপিটাল আর অক্ষর দ্বারা আমরা লিখব। এখন আমরা আগেই দেখেছি অনুভূমিক দিকে বস্তুটির গতি একটি সমবেগ, কারণ পাশাপাশি দিকে বস্তুটির কোনো ত্বরণ নেই। বস্তুটি অনুভূমিক দিকে ইউ কস আলফা এই বেগ নিয়ে চলছে। এখন ও থেকে বিতে যেতে বস্তুটি কত সময় নেবে। ও থেকে বিতে যেতে বস্তুটি যতক্ষণ পর্যন্ত বস্তুটি এই ও এ বি পথ অতিক্রম করে, অর্থাৎ মাটিতে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত, বস্তুটিকে আমরা ছুঁড়লাম, এ বিন্দুতে উঠলো, তারপর আবার বিতে পড়লো, এই মাটিতে পড়ার আগে পর্যন্ত বস্তুটি যে সময় নেয় অর্থাৎ মোট উড্ডয়নকাল, সেই সময় ধরে এই বস্তুটি পাশাপাশি যেতে পারে। কারণ উড্ডয়নকালের পর বস্তুটি মাটিতে পড়ে যায়, অর্থাৎ সেটি আর পাশাপাশি যেতে পারবে না। অর্থাৎ ও থেকে বি বিন্দুতে পৌঁছতে বস্তুটির সময় লাগে ও থেকে এতে উঠে বস্তুটি বিতে নামতে যে সময় লাগে সেই সময়ের সমান। অর্থাৎ ও থেকে বিতে যেতে বস্তুটির উড্ডয়নকালের সমান সময় লাগে। তাহলে বস্তুটির এই আর দূরত্ব অতিক্রম করতে আমরা ধরে নিলাম
টি সময় লাগে, যেখানে টি হলো মোট উড্ডয়নকাল, অর্থাৎ এই 3 নম্বর সমীকরণে যে টি দেখানো রয়েছে, যে টি এর মান দেখানো রয়েছে, সেই টি এর মানই হলো এখানে এই টিটি। অর্থাৎ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের এক্ষেত্রে সূত্র হবে এস ইকুয়ালস টু ইউটি, কারণ বস্তুটি পাশাপাশি দিকে কোনো ত্বরণ নিয়ে চলেনি। এখানে অতিক্রান্ত দূরত্বকে আমরা আর অক্ষর দ্বারা লিখব, তাহলে আর সমান হবে অনুভূমিক দিকে সমবেগ অর্থাৎ ইউ কস আলফা এবং মোট সময় অর্থাৎ ক্যাপিটাল টি। ক্যাপিটাল টির মান আমরা বসিয়ে দিলাম। আমরা জানি ক্যাপিটাল টির মান কিছুক্ষণ আগেই নির্ণয় করেছি 2u সাইন আলফা বাই জি। তাহলে আমরা পেলাম এটি ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি। এখন ত্রিকোণমিতি থেকে আমরা জানি 2 সাইন আলফা কস আলফা সমান হচ্ছে সাইন 2 আলফা। সেই মানটি যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা পাবো আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটিই হলো প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, অর্থাৎ ইউ প্রক্ষেপ বেগে কোনো বস্তুকে যদি আলফা প্রক্ষেপ কোণ করে আমরা ছুঁড়ে দিই, সেটি এই দূরত্ব অতিক্রম করবে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু অনুভূমিক দিক বরাবর বেগটি এক্ষেত্রে নিয়েছি। এখন রেঞ্জ কখন সর্বোচ্চ হবে, অর্থাৎ কোনো বস্তুকে আমি নিক্ষেপ করছি, কত ডিগ্রি কোণ করে আমরা নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক দূরত্ব যাবে, অর্থাৎ আর এর মান কখন ম্যাক্সিমাম হবে। আমরা দেখলাম আর এর এক্সপ্রেশন থেকে যে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এখন যে কোণের জন্যে আর এর মান সর্বোচ্চ হবে সেটি হলো কিভাবে আমরা অতিক্রম করব, আমরা নির্ণয় করব সেটি। আমরা দেখেছি আর এর মানে ডান পক্ষে সাইন 2 আলফা, এই মানটি যখন সর্বোচ্চ হবে তখন আর এর মান সর্বোচ্চ হবে। আমরা জানি সাইন আলফার বা সাইন 2 আলফার সর্বোচ্চ মান হয় 1, অর্থাৎ সাইন 2 আলফা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে রেঞ্জ সর্বাধিক হবে, অর্থাৎ প্রজেক্টাইলটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। সেক্ষেত্রে সাইন 2 আলফা ইকুয়ালস টু যদি 1 হয়, আমরা জানি 1 ইকুয়ালস টু আবার সাইন 90, অর্থাৎ 2 আলফা ইকুয়ালস টু 90, অর্থাৎ আলফা সমান 45 ডিগ্রি। অর্থাৎ কোনো বস্তুকে আমরা যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে সেটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। সর্বাধিক অতিক্রান্ত দূরত্বের মান কত হবে? সর্বাধিক অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সাইন 2 আলফার মান সর্বাধিক হবে, অর্থাৎ 1। এই মানটি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা আর এর সর্বোচ্চ মান পাবো, অর্থাৎ আর এর সর্বোচ্চ মান হবে আর ম্যাক্স আমরা লিখব ইউ স্কোয়ার বাই জি, অর্থাৎ রেঞ্জ সমান হবে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ম্যাক্সিমাম রেঞ্জ হবে ইউ স্কোয়ার বাই জি। আর একটি অনুসিদ্ধান্ত এখানে একটু দেখে রাখতে হবে যে আমরা রেঞ্জের যে এক্সপ্রেশনটা আমরা একটু আগে পেয়েছি, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, সেখানেই আলফা কোণের পরিবর্তে যদি আলফা কোণের পূরক কোণটি আমরা বসাই, আমরা জানি আলফা কোণের পূরক কোণ কত হবে, পাই বাই 2 মাইনাস আলফা। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে তাদের একে অপরের পূরক কোণ বলা হয়। এখন আলফা কোণের পূরক কোণ হবে পাই বাই 2 মাইনাস আলফা। আমরা দেখলাম আলফা কোণে ছুঁড়লে বস্তুটি এই দূরত্ব অতিক্রম করে। এবার আমরা দেখব পাই বাই 2 মাইনাস আলফা কোণে ছুঁড়লে বস্তুটিকে সেটি কত দূরত্ব অতিক্রম করে। এইখানে দেখানো রয়েছে, আমরা আলফার পরিবর্তে রেঞ্জের এক্সপ্রেশনে পাই বাই 2 মাইনাস আলফা এই মানটি আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে আর সমান হবে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। ব্র্যাকেট তুলে দিলে এখানে পাবো পাই মাইনাস 2 আলফা। আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা হয়, অর্থাৎ ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 আলফা। একই এক্সপ্রেশন আমরা পেলাম, অর্থাৎ প্রক্ষেপ কোণ আলফার জন্য রেঞ্জ যা হবে, প্রক্ষেপ কোণ পাই বাই 2 মাইনাস আলফার জন্য রেঞ্জ একই থাকবে। অর্থাৎ দুটি কোণ যদি একে অপরের পূরক কোণ হয় তবে সেই দুটি কোণের জন্য প্রজেক্টাইলের রেঞ্জ বা প্রক্ষেপ সীমা একই হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো বস্তুকে যদি আমরা 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, সেটি যে দূরত্ব অতিক্রম করবে 30-এর পূরক কোণ হলো 60, তাই 60 ডিগ্রি কোণে যদি আমি বস্তুটিকে নিক্ষেপ করি একই বস্তুকে একই বেগে, তাহলে সেটি সমদূরত্ব অতিক্রম করবে। একইভাবে কোনো বস্তুকে 20 ডিগ্রি কোণে ছুঁড়লে যে দূরত্ব অতিক্রম করবে 70 ডিগ্রি কোণে ছুঁড়লেও সেই একই দূরত্ব অতিক্রম করবে। এই বিষয়টি একটু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা
প্রাসের সঞ্চারপথ নির্ণয় করব, অর্থাৎ কোনো প্রজেক্টাইলের লোকাস কেমন হবে। একটি বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে দিই তার গতিপথটি কীরূপ হবে সেটি আমরা নির্ণয় করব। 61 নম্বর চিত্রে একটি প্রাসের গতিপথ দেখানো রয়েছে। ও বিন্দু থেকে প্রজেক্টাইলটিকে ছোঁড়া হয়েছে ইউ বেগে, কোণ হয়েছে এক্ষেত্রে আলফা, অনুভূমিকের সঙ্গে বস্তুটি এরকম পথ দিয়ে এক্স বিন্দুতে এসে পড়েছে। এই পথটি কীরূপ হবে, এটি বৃত্তাকার না উপবৃত্তাকার না অধিবৃত্তাকার, তা আমরা নির্ণয় করব। তা নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম বস্তুটিকে নিক্ষেপ করার টি সময় পরে বস্তুটি এখানে পি বিন্দুতে আছে। পি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স ওয়াই। তাহলে কি হলো, বস্তুটিকে নিক্ষেপ করার টি সময় পরে বস্তুটি পি বিন্দুতে এলো এবং পি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স স্থানাঙ্ক হলো এক্স এবং ওয়াই স্থানাঙ্ক হলো ওয়াই। এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশনটি আমরা নির্ণয় করব, তাহলেই আমরা প্রাসের সঞ্চারপথটি পাব। এখন পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এই পথটি পাশাপাশি অতিক্রম করা পথটির দূরত্ব হলো এক্স, উল্লম্ব দিকে অতিক্রম করা দূরত্ব হলো ওয়াই। আমরা জানি উল্লম্ব দিক বরাবর বস্তুটির প্রাথমিক বেগ ইউ সাইন আলফা এবং বস্তুটির ত্বরণ হলো মাইনাস জি, অর্থাৎ এক্ষেত্রে উল্লম্ব দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। যেহেতু ত্বরণ রয়েছে উল্লম্ব দিক বরাবর, তাই এখানে যে সূত্রটি ব্যবহার করব সেটি হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে প্রাথমিক বেগ ইউ সাইন আলফা সেটি বসানো হলো, ত্বরণ হলো কি মাইনাস জি, যেহেতু বস্তুটি উপরের দিকে উঠছে। তাহলে উল্লম্ব দিকে অতিক্রান্ত দূরত্ব ইউ সমান আমরা পেলাম ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এরপর আমরা নির্ণয় করব পাশাপাশি দিকে অতিক্রান্ত দূরত্ব। পাশাপাশি দিকে বস্তুটি পি বিন্দুতে পৌঁছতে এক্স দূরত্ব অতিক্রম করেছে। এখন পাশাপাশি দিকে বস্তুটির কোনো ত্বরণ নেই, বস্তুটি ইউ কস আলফা সমবেগে চলেছে, অর্থাৎ পাশাপাশি অতিক্রান্ত দূরত্ব বা অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব এক্স, এটি ব্যবহার করার জন্য যে সূত্র আমরা ব্যবহার করব সেটি হলো এস ইকুয়ালস টু ইউটি, অর্থাৎ এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এক্স সমান হবে প্রাথমিক বেগ এক্ষেত্রে ইউ কস আলফা, তাহলে এক্স ইকুয়ালস টু ইউ কস আলফা ইন্টু টি। এখন এই এক এবং এই দ্বিতীয় সমীকরণ ওয়াই এবং এক্সের সমীকরণ থেকে আমাদের টি এলিমিনেট করতে হবে। আমরা সেজন্য দ্বিতীয় সমীকরণ থেকে আমরা টি এর মান নির্ণয় করলাম, করে আমরা প্রথম সমীকরণে টি এর মান বসিয়ে দিলাম। এই যে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে টি এর মান বের করে প্রথম সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি। আমরা ওয়াই সমান পেলাম এই এক্সপ্রেশনটা। এবার এই এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি সাইন আলফা বাই কস আলফা, এখানে ট্যান আলফা হয়ে গেছে, ইউ ইউ কেটে গেছে, তাহলে পড়ে গেছে এক্স ট্যান আলফা মাইনাস এটাকে সাজিয়ে নিয়েছি আমরা জি ইন্টু জি বাই এই টার্মটি টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। এখন এই টার্মটি আমরা দেখতে পাচ্ছি রাশিমালাটি ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই সমীকরণের অনুরূপ। এখানে এ হলো ট্যান আলফা, এক্সটি রয়েছে, বি হলো মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, অর্থাৎ এই লব্ধ আমাদের সমীকরণটি ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই সমীকরণের অনুরূপ। এখন আমরা গণিত থেকে জানি ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই সমীকরণটি একটি প্যারাবোলার সমীকরণ হয় বা অধিবৃত্তের সমীকরণ হয়, অর্থাৎ আমাদের লব্ধ সমীকরণটি একটি অধিবৃত্তের। সুতরাং আমরা পেলাম প্রাসের গতিপথ সর্বদা অধিবৃত্তাকার হয়।